শ্রাদ্ধ কাটিয়ে নিয়মভঙ্গে আমরা এসে পৌঁছলাম। ভাবতেও পারছি না যেরকম একটা দিন আমার জীবনে চলে আসবে। যদিও মা একটু অসুস্থই ছিলেন, তবুও এটা আমার কাছে এটা মানে ভীষণ ভীষণ মানে আচমকা যেন কোথা দিয়ে কী হয়ে গেল। 40 মিনিটের মধ্যেও যেন মানে শেষ হয়ে গেল। আর আজকের সেই উপলক্ষে আপনাদের একটা স্মরণ সভার আয়োজন করেছি সব তোমাদেরই জন্য। আমার আর তো কিছু বলার নেই, কি বলবো। মা আমার একটা শি ওয়াজ আ পার্ট অফ মি, সেটাই আমি বলতে পারি। আমি মায়েরই একটা অংশ যেন আমার দেহ থেকে মন থেকে সবাই ফাঁকা হয়ে যাবে, কেউ আর অত আসা যাওয়া অতটা থাকবে না। তখন আমি যে কী করবো আমি নিজেও জানি না। মানে সেই ব্ল্যাঙ্কনেসটা যে কোথা দিয়ে ফিল আপ করবো, কীভাবে ফিল আপ করবো, আদৌ ফিল আপ হবে কি না। মায়ের রিপ্লেসমেন্ট তো হয় না, এটাই আমি সবসময় শুনে এসেছি। এখন কিছুটা উপলব্ধি করতে পারছি। আরও ভবিষ্যতে মনে হয় এই ব্যাপারটা পুরোপুরি আমি বুঝতে পারবো যে মাকে ডাকলে আর মা বলে কোনোদিনও কাউকে ডাকতে পারবো না, মা বলে আর কাউকে দেখতে পাবো না। আমাকে কোনো নেগেটিভ কথাবার্তা বলতো না। সব যখন মানে ডিউরিং টার্মাল টাইম অলসো মা একদম আমাকে আগলে রাখতো, বলতো যে না না সব ঠিক হয়ে যাবে, একদম ঠিক হবে, কিচ্ছু চিন্তা করবি না, তুই ঠাকুরের ফুল শুয়ে যেখানে যে কাজে যাচ্ছিস যেভাবে যাচ্ছিস তুই যাবে, তুই সব সাকসেসফুল হবে। এবং ভগবানের আশ্বাস নিয়েই ফিরে এসেছি। তো এটা আমার কাছে একটা বিরাট একটা খালি জায়গা হয়ে থাকবে চিরকাল। বেশি আর তো কোনো দিন এসে বলবেন আমাকে যে না তুই যা। কিছুতেই আমি এই ছবিগুলোকে অ্যাকসেপ্টও করতে পারছি না, দেখতেও পাচ্ছি না। আর এই মালা চড়ানো ছবি আমার কাছে একটা, আমি আর কি বলবো, এইটুকুই আমি বলতে পারি। আমি তো কোনো রকম কিছু কাগজপত্র তৈরি করে পড়ে শোনানোর মতো আমি খুব ইনফর্মালি, আমাদের সব এখানে নিজেদের লোক, কাছের লোক, তাই আমি আমার যেটা মনে হয়েছে, যতটুকু মনে হচ্ছে ততটুকুই আমি বললাম। মায়ের স্মরণে একবার এবার আমি আমার জায়গায় গিয়ে বসছি। বাবা মা সভা শুরু করছি। একে একে যার যা যতটুকু এক্সপিরিয়েন্স 1 মিনিট 2 মিনিট করে তারা মেমোরিজটা শেয়ার করবে। উপস্থিত সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আমি শ্রীমতী রূপাঞ্জলি মণ্ডল, কেয়াতলা লেন মণ্ডল বাড়ির গৃহবধূ। আমার স্বর্গীয় জেঠ শাশুড়ি, ওনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। প্রণাম্য উপস্থিত সকল সুধীগণ, আজ এই মধ্যাহ্নে আয়োজিত স্বর্গীয়া শ্রীমতী দীপালী মণ্ডলের স্মৃতিচারণ অনুষ্ঠানটি ঈশ্বরের শরণাগত হয়ে ও মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমি সূচনা করছি। আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। রাম রাম হরে হরে, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেবাদিদেব মহাদেব দুর্জটি মহাদেবকে নমস্কার জানাই। উনি আমার বজ্জে শাশুড়ি আরাধ্য দেবতা ছিলেন। পরমাত্মা থেকে সৃষ্টি আত্মার দেহধারণ এবং নামধারণ অর্থাৎ জন্ম 11 নভেম্বর 1944 সাল। দীপালী মণ্ডল আধুনিক সংযোজনার প্রাণের কথা সে কি ভোলা যায়। 1964 সালের 29 জুলাই শুভ লগ্নে প্রণম্য নির্মল চন্দ্র মণ্ডলের সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দেওরের সহিত এই পরিবারের বড় বৌমা হন। তারপরে বছর 5 মধ্যে সকলের বিবাহ সুসম্পন্ন হয়ে এই পরিবার একান্নবর্তী পরিবারে পরিণত হয়, যা সম্প্রসারিত হয়। আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মাগণ উক্ত সময়ে দিদিভাই প্রণম্য প্রতিবন্ধ মিশিয়ে একান্নবর্তী পরিবারে আনন্দের সঙ্গে জীবনযাপন করেন।
ওনারা প্রত্যেকে অভিজাত বংশের কন্যা এবং তার নিদর্শন আজও বহন করে চলেছেন। আমাদের বড় জেঠিমা অভিজাত লাহা বংশের 51টি পরিবারে আপন 6 বোন ও অন্যান্য সদস্যদের সাথে বড় হন। ছিল ওনাদের একমাত্র আদরের কন্যা শ্রীমতী পামেলা বড়ুয়া স্বামী শ্রী আভাস বড়ুয়ার বিয়ের মাত্র 4 মাস পরে। বড় জেঠিমা বিগত 2 বছর ধরে ইতিবাচক মানসিকতার সঙ্গে এবং আন্তরিক, সুসংগঠিত এবং আনন্দ চিত্তময়ী ছিলেন। ওনার বহুমুখী প্রতিভা ছিল। বড়জেঠিমার হাতের লেখা অতি সুন্দর ছিল। রান্না করতেন, যা পায়েস ও প্লাস্টিক চাটনি, যাকে পেঁপে চাটনি বলা হয়, বাড়ির মধ্যে সব থেকে সুস্বাদু ছিল এবং বানাতেন। যা চেয়ে নিচ্ছি যে আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের কিছু ব্যক্তিগত এবং সুন্দর মুহূর্ত, যা ওনার সঙ্গে আমরা দীপাঞ্জলি মণ্ডল, স্বামী অমিত মণ্ডল এই বাড়ির বৌমা হয়ে আসার খানিক পরেই ভালোবেসে আদর করে রূপা রানী বলে নাম দিয়ে কিন্তু উনি প্রথম আমাকে ডাকেন। আজও আমার কাছে সেটা আন্তরিক ও সৌভাগ্যের। আমার ছেলে অভিরূপের জন্মের ঠিক 1 বছর পরই একই দিনে আমার হাতে দুধের চা ও কফি ছিল ওনার খুবই প্রিয়। বদলের কারণ রাত 9টা থেকে 9:15-র মাঝে আমি একটু চা খাই। উনি যখনই বেরোতেন তখনই আমাদের ঘরে আসতেন ও আমার শাশুড়ি মা তো তার পরের দিন সকালবেলা আমি এবং বাবু গিয়ে দেখা করি প্রায় 9:20 নাগাদ। তো যথারীতি লিকার চা খাই, কিন্তু উনি আমার কাছে বসে ঘরে বসে বললেন, তুমি তো দুধের চা খেতে ভালোবাসো। তো এই কথাটা মানে এতটাই আন্তরিক ছিল। কোথাও নিমন্ত্রণ গেলে আমাকে জিজ্ঞেস করতেন যে কি শাড়ি পরবেন। তো এই প্রসঙ্গে একটু বলি, ওনার কাপড় ছিল, তো আমি বলেছিলাম আপনি এটা পরবেন। তো উনি কিন্তু আমার এই কথাটা রক্ষা করেছিলেন। তো কিছু অসুস্থতা হলে তো আমাদের কাছে এসে উনি আমার শাশুড়ির ঘরে খুবই নিশ্চিন্তে শুয়েছেন, ঘুমিয়েছেন এবং যতটুকু পেরেছি পরিচর্যা ওনার আমি করেছি। তো আরেকটা কথা, বাড়িতে খুব পরিষ্কার পিটপিটে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একমাত্র বড় জেঠিমা আর আমার বড় বাবু। দুজনকার খুবই মিল, পরিষ্কারে একদম 1 নম্বর, দুজনকার একই অবস্থা। আর আমার ছেলে নিজের ব্যক্তিগত জীবন গাঁথার মালায় 2টি মুক্তোর সংযোজনা ঘটল। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার প্রণম্য বড় জেঠিমা আশীর্বাদ ও মনোদির সহযোগিতা ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আপনাদের নিজ নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। নমস্কার। কি বলবো, দিদি সম্পর্কে আমার মাসি হয়। পরবর্তীকালে আমরা দুই যাওয়া হয়ে, দিদি আমাকে খুবই ভালোবাসতো। ওর সঙ্গে যত দিদিকে প্রণাম জানাই। দিদি যেখানে গেছেন সেখানে ভালো থাকুন। আর কি বলবো, আসলে বিয়ে থেকে একটু বলি আর শেষেরটাও বলছি। আমাদের বেশ এখনো মনে পড়ে, বলেছিল আমরা তো খুবই ছোট ছোট এসেছিলাম, জাস্ট কলেজ পড়ুয়া, ফার্স্ট ইয়ার পড়ছি তখন, ইউনিভার্সিটি যার পাস করে। দিদি বলল যে শোনো, আমরা সবাই তুমি তুমি করে কথা বলি, কোনো আপনি আমাদের যেরকম শেখানো, আপনি বলবে শাশুড়ি যাবেন বলে একদম ওগুলো করবে না। খুব লিবারেল ছিল, বিশাল লিবারেল। আর তোমাকে এই বাড়িতে ভালো লাগবে, খুব লিবারেল বাড়ি। আমিও পড়াশোনা করেছি বিয়ের পরে, আশা করি তোমার কোনো কষ্ট হবে না, অসুবিধা হবে না। দিদি আর আমরা তো মানে এত সুন্দর একটা ফ্যামিলি, এত সবার সঙ্গে সবার ঘনিষ্ঠতা দাঁড়াতে পারছে না বলে কি আমি পাচ্ছি না কেন। 10th আমার ঘরে লক্ষ্মী পুজো ছিল, আমি কিন্তু দিদিকে তখন ওরকম চেয়ারে থেকে ইনভাইট করতে পারিনি, যে দিদি এসো টেসো বলিনি। ভাবলাম যে ছাড়তে তো হবেই। দিদিও এইটুকু এখন মানে প্রথমটা শেষটাই মনে পড়লো, বললাম দিদি যে এখানে আছে, দিদি আপনার শান্তি পাক। খুবই ভালো বলেছে ছোট কাকিমা। আমার শাশুড়ি মা ছিলেন, আমার
আত্মার চিরশান্তি কামনা করি। ওনার সম্বন্ধে আমি জামাই এবং ছেলের মতন, তো ওনার যে আমার প্রতি স্নেহ ভালোবাসার অপরন্ত, আশীর্বাদও অপরন্ত। আর ব্যক্তিগত দিক থেকে আমি যেটা দেখেছি, সবাই সব রকম বৈশিষ্ট্য তুলে ধরেছে, খুবই ভালো লাগলো। সব বক্তব্যই খুবই একদম সঠিক নিজে করেছে, নির্ণয় করেছে। কিন্তু একটা কথা আমি যেটা শেষ দিন পর্যন্ত যেটা দেখেছি, ওনার খুব মেন্টাল স্ট্রেংথ ছিল, মানসিক শক্তিটা খুব বেশি হলো। সব ব্যাপারে ধৈর্য এবং ধৈর্যটা দেখার মতন ছিল। এবং ওনার যে বাঁচার যে স্প্রিয়া, সেটাও আমি খুব উপলব্ধি করেছি শেষ মুহূর্তে পর্যন্ত। যে দিনকে ওনার সব উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তার আগের সেই মুহূর্তেও আমরা ছিলাম। ওনার যে বাঁচার একটা স্প্রিয়া, সে দেখার মতো। মানুষ হয়ে আমরা কোনো দেখিনি পামেলা, সে তো সব রকমভাবে সে তার মাকে তো ভগবানের দরজায় দেখেছিল, ভগবানের দরজায়। মানে আমরা তার অনেক পরে, কিন্তু সবসময় ভগবানকে যত না ডেকেছে, তার মাকে আরও বেশি সম্মান এবং তাকেই যেন সব আশীর্বাদ করেই যেন যা দেবেন সেটা দিয়ে দেবেন। এবং আমাকে তো খুবই স্নেহ করতেন, যখনই যেতাম খুব স্নেহ এবং আদর করে যা খেতে ভালোবাসতাম সেটা উনি তৈরি করতে বা আনিয়ে রাখতে সবসময়। আমি শাশুড়ি মা হিসেবে আমি খুবই ভাগ্যবান, ওনার মতন একজন মা পেয়েছিলাম। এবং ওনার থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে ধৈর্য এবং মেন্টাল স্ট্রেংথ। অকল্পনীয়, আরও অকল্পনীয়। আমরাও অনেক রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে পড়েছি। যখনই ওনার কাছে গেছি, উনি সবসময় একটা পজিটিভ নোটে কথা বলতেন। সবসময় একটা সান্ত্বনা ব্যাপ্তি ছিল এবং পজিটিভ সাইডটা দেখাতো, যেটা হলে এটা হবে, ওটা হবে, তুমি কিছু চিন্তা করো না, কিছু করো না, সব ঠিক হবে। যেটা আমেরাও হয়তো বলেছে, সেটা আমরা কিন্তু অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হিসেবে সেটা সবসময় পেয়েছি ওনার পাশে। ওনার ওইভাবে আমি মানে সত্যি হার্ট টাচিং, সত্যি এটা বলার মতো। এবং এটা বলবো, আমি যেখানেই থাকুক উনি, ওনার চিরশান্তি কামনা করি, তার চিরশান্তি কামনা। অতটা ভালো, কিন্তু অত গুছিয়ে হয়তো বলতে পারবো না। একটু বলছি, দীপালি মন্ডল, born 11th November 1944, passed away 11th April 2025. Today we remember and honor Dipali Mandal, lovingly known as Boro Boma, a woman of kindness, strength and grace. She married into the Mandal family on 29th July 1964, becoming part of a traditional joint household. Over time, the family grew, filled with love, laughter and strong bonds. The Mandals owned Indira Cinema Hall, closely linked. The women in the house from different backgrounds shared a deep sisterly bond. Dipali came from the respected, gentle nature, creativity and ability to manage the home with care and precision. She lost her husband Nirmal Chandra Mondol in 1993, just 4 months after their daughter Pamela's wedding. Whether in her daily routine, in her warm relationships, or the way she carried herself. Though her health declined in recent years, she remained positive and brave. কথা হতো তখন সেই কথা মানে ফুরোতেই চাইতো না, শেষকালে আমাকে একটা কিছু বলতে হতো, এই কেউ বেল দিচ্ছিল, এবার আমি রাখি, এইরকম হতো আর কি। আর ছোটবেলার কথা, আমি গরমের ছুটিতে তখন সপ্তাহখানেকের জন্য মামার বাড়ি যেতাম। তখন দীপাটা খুবই মামার বাড়িতে যেত। আর আমরা সেই রাত্রিবেলা, মনে পড়ছে রাত্রিবেলা একটা বিছানায় সব পরপর শুয়ে আছি, আমি, তার দীপা, তারপরে আরও সব। ঘুমোতে যাওয়ার আগে আমাদের ঘরে এলো, দিয়ে আস্তে আস্তে পাখাটাকে কম করে দিল। আমরা সব মটকা মেরে পড়ে আছি, সবই জানি যে দাদু এসছে, নিয়ে এসছে। এইসব অনেক দুষ্টমির কথা মনে পড়ে। দুপুরবেলা ছাদে উঠতাম, আমাদের শেষ দিদু
সব আমের আচার শুকোতে দিত, ওই সেখান থেকে চিবোতে নিয়ে সে চুরি করে নিয়ে খেতাম। এরকমভাবেই ছোটবেলাটা যেত, ছুটিতে যেতাম আমি। আর এমনি এখন বড় হয়ে খুব একটা যাতায়াত ছিল না, আমিও অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ওই মাঝে মাঝে ফোন হতো, তখন অনেকক্ষণ কথাবার্তা, এই সমস্ত। জানি না কোথায় আছে, যতক্ষণ না নিজেরা যাব জানতে পারবো না কোথায়। সেই তো ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে এখন নিয়ম গীতা আপনার কাছে শান্তি কামনা করি। অনেকেই আমাকে চেনিস না, কারণ আমি হচ্ছে তারপরে তো পরবর্তীকালে আস্তে আস্তে সব কলেজে ভর্তি হলে নিয়ে হলে এইসব করে কাজ, কিন্তু আমি পড়লাম বেথুন কলেজে। তো বেথুন কলেজে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, বাবা বলেছিল যে বেথুনেই যাও, আর লোরেটোতে ফোনে কথা বললেন তো ওর একটা ছিল কি অনেকক্ষণ ধরে ফোন করতো, তো সেই ফোনে কথা বলার ডিউরেশনটা খুব লম্বা ছিল। আমি বলি গীতা এবার কিন্তু আমাকে ছাড়তেই হবে, কারণ আমার লোক আসার সময় হয়ে গেছে। আচ্ছা এটা বলে তারপরে বলতো এইটা আমি না আরেকটু বাদে ফোন করবো, বাদে ফোন করতে গিয়ে আমার লোক এসে যেত। এইটা কিন্তু গীতার সঙ্গে আমার রেগুলার ফিচার ছিল, কথা বলাটা কমপ্লিট হতো না, সবসময় ইনকমপ্লিট। এই গুণগুলো গীতার ছিল, যে গল্প করতে ভীষণ ভালোবাসতো, যে উৎসাহ উদ্দীপনা সবসময় ছিল। আর এমনি আর একটা কথা বলি, ও মানে ছোটবেলা থেকেই বলছি, আমি একদিন যখন ছোট ছিলাম স্কুল কলেজে পড়তাম, তখন কিন্তু ওর একটা ইয়ে ছিল কি কোয়ালিটি, মানে ভালো জিনিসটা ব্যবহার করবো। তখন হয়তো ছোট বয়স ছিল বলে পরিস্থিতিতে অনেক সময় হয়ে ওঠেনি। পরিমাসির সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটু বেড়েছিল, বেড়ে গেছে যাওয়া আসাতে, কারণ ওইখানে ছোটো মামার সঙ্গে আমার বেশি যোগাযোগ ছিল, তো তারপর বেড়ে গেছে যখন পরিমাসি থাকতো আমার সঙ্গে, তখন একটু ঘনিষ্ঠতা হয়েছিল। পরিমাসিতে একটা জিনিস দেখেছি যে পরিমাসি সবসময় খুব ফিটফাট থাকতো, আর খুব সিস্টেমেটিকভাবে কাজ করতো, কোনো এলোমেলোভাবে কাজ করতো না, যেটা করবে ঠিক গুছিয়ে এবং পরিষ্কারভাবে করে সব কিছু করতো। আর এমনি আর কিছু বলার নেই। যেখানে এনালিকার কথাটা বলবো না, নবাসীর সঙ্গে মায়ের প্রায় কথা হতো, অনেক কথা হতো, দুজনে কথা শেয়ার করতো, কথা দুজনের একে অপরের কথা, নিজেদের কথা বলতো। আজকে নবাসী আসতে পারেনি, আর নবাসীকে যখনই মা না পেত তখনই ভলু তাকে ফোন করতো। প্রণাম জানিয়ে আমি তার সম্বন্ধে খুব ছোট্ট কথা, বেশি কথা বলার নেই, এখানে সবাই বলেছে। আমি খুব ছোট বয়স থেকেই পূর্ণিমাসীকে দেখছি, মানে আমার যতটুকু খেয়াল আছে, আমি পূর্ণিমাসীর বিয়ে থেকে আমার খেয়াল আছে। যদি পূর্ণিমাসীকে এক কথায় বলতে গেলে খুব টিপটপ লোক ছিল, সবসময় টিপটপ, টিপের মতন হতে হবে, শাড়ি ম্যাচিং, এই জিনিসগুলো আমি ওয়াচ করেছি। পূর্ণিমাসীকে কাপড়টা ঠিক করে পরা, শাড়ি, এই কথা আর বিশেষ কিছু বলার ছিল, তাই ওনারা দুজন এসে দুটো লাইন বক্তব্য রাখছিল। বন্ধু ছাড়া কোনো কথা বলতেন না। আমি ওনার এই যে অকালিতে চলে যেতাম, সত্যি কিছুদিন আগে যাওয়ার আগে কিছুদিন আগে ওনার সঙ্গে বন্ধু তুমি চলে যাচ্ছ, এটা বুঝতে পারছি না। আমি একটু যেখানে গেছে সেখানে শাস্তি পেতে হবে। এবং সমবেদনা জানাচ্ছি সকলকে, তার পরিবারের সবাইকে। না ফেরার দেশে চলে গেলে আমরা শোকে কাতর হই, অথচ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মৃত্যু হলো শ্যাম সমান। শ্যাম আমাদের ঘরে ঘরে বিরাজ করছেন, তিনি শাশ্বত। তাই আজকে আমরা সমবেত হয়েছি এখানে
আমি মনে করি আর আবাহনাথের বিসর্জন নাই, আমাদের হৃদয়ে তিনি সদা জাগ্রত। তিনি রূপে গুণে সমান সমান, অমাবস্যায় তিনি চাঁদের আলো। এখানেই ঠাকুর এবারে দক্ষিণীতে গান শিখিয়েছেন, গান শেখান, আর উনি নিজেও খুব ভালো গান গান। তা উনি মায়ের উদ্দেশ্যে একটি গান গিয়ে শুনবেন। আর ওনার রিকোয়েস্ট হচ্ছে যে সকলেও যদি তার সাথে একটুখানি গলা মেলায় তাহলে আরো ভালো লাগে। তারা আমার সঙ্গে একটু গলা মেলা, তাহলে সবারই ভালো লাগবে। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার নিশিদে আলোর শিখা জলুগানে, নিশিদে আলোরে আগুনের পরশমণি ছোঁয়াও তারা, ফোটা তারা নব তারা নব নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, ব্যথা মন উঠবে জোয়ারে, ব্যথা মন উঠবে জোরে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। ওর ভালো নাম সুস্মেরী দত্ত, তবে আমার ডাক নামে পম্পিতেই অভ্যস্ত। ভগবতীকে প্রণাম জানাই। এরকম একটা দিনে কি বা বলবো, আমি তো কিছুই বুঝতে পারি না। বলার থেকে আমার মনে হয় আমার যে মনের ভাবটা সেটা আমি আমার সৃষ্টির মাধ্যমে তুলে ধরি। শোধের ঘরে বোধের ঘরে একটুখানি ঋণ, বোঝা শতেক জীবন মানে, বাঁচা ওরফ বাঁচা, ইটে স্তূপে ছটফটানো আস্ত লোহা খাঁচা। তুমিও বাঁধন বড় কাটছে সারা বেলা, তবুও ভাবি আমার প্রিয়, তবুও কাঁদি দুঃখে, শেষ বেলাতে হিসেব খাতা নিঃস্ব চুকে বুকে। আজ যে আছে কাল সে কোথা, এমন ভাবাসার, বাস্তব সে মৃত্যু কথা, জীবন পারাপার। বৌদি তুমি শুনছো নাকি ওপার থেকে একা, তোমার মাঝে আমার মাঝে সরল কিছু রেখা। বন্ধ দ্বারে আঘাত করি ঘরের কোণে ফুল, ওই ওখানে বৌদিমণি এলিয়ে দিল চুল। পর্দা তোলে জানলা খোলা, দক্ষিণ বায়ু আহা, মন কেমনা মেঘ মুলুকে। উনিও ইদানিংকালে মানে আসতে পারতেন না, দেখা হতো না, কিন্তু তাই কিন্তু যোগাযোগ মানে মানে করতেন। ওনার মানে মায়ের মৃত্যুর আগে তো করতেনই, এখনো করেন। কেমন আছো সব সময় জিজ্ঞেস করেন।
ওর মেয়ে আজকে রিখা এসেছে, ও দুটো কথা বলবে, আর তারপর আমরা এবার স্মরণ সভা শেষ করে বলছি আমি বাংলাদেশ বিস্তৃত বোন। আমি কিছু বলার আগে বড়মামিকে প্রণাম করে শ্রদ্ধা জানালাম। বড়মামি সঙ্গে মানে আমার অনেক সময় যোগাযোগ হয়েছে, অনেক জায়গায় আমরা গেছি একসঙ্গে। আর তারপরে আমি দেখেছি যে উনি খুব মাই ডিয়ার ছিলেন। তারপরে ওনার সঙ্গে যা নিয়ে কথা বলতাম উনি সেগুলোতে পার্টিসিপেট করতেন, আর আমাদেরকে খুব ডিয়ারভাবে উনি নিতেন। আর উনি খুব নিট ক্লিন আর খুব স্বাস্থ্যে ভালোবাসতেন। আর আমার মায়ের সঙ্গে ওনার প্রায় খুবই অনেকই কথাবার্তা হতো। আর আমরা ওনাকে খুবই ভালোবাসতেন। ওনার অসুস্থতা ওনার যখন হয়েছিল তখন আমরা খুবই দুঃখিত ছিলাম। আমরা সবসময় ভাবতাম উনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান, কিন্তু সামহাও এই ক্যান্সারটা উনি ঠিক মানে ভালো হতে পারলেন না শেষ পর্যন্ত। বাংলাদেশ অনেকই চেষ্টা করেছিল কিন্তু কিছু করার ছিল না, আর মানে বেঁচে থাকার জন্য তো সামহাও পারেননি। আর বাস এইটাই। আর উনি নিটা ক্লিন মাই ডিয়ার এগুলোতে ছিলেন। I mean, she was an inspiration to us, like really. আমার বন্ধু বলবো না, আমাদের টোটাল ফ্যামিলি ফ্রেন্ড। অনেক ছোট বয়স থেকে একসঙ্গে আমরা আমাদের মায়ের জন্য এতটাই ও করেছি। আমি ছোটবেলার বন্ধু। আমি আমাদের বাড়ি মানে আমি জানি কাকিমা, বেশ কাকিমা, সেচ কাকিমা, ছোট কাকিমা, এরা চারজনে আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে সব রকম উত্থান পতন সব রকমের সাক্ষী তারা। মেজ কাকিমা চলে গেছে, আছেন সেজ কাকিমা আর ছোট কাকিমা। তার মধ্যে যাকে আমি কাকিমা বলতাম, তিনি যে এইভাবে অসুস্থ ছিলেন উনি ডেফিনেটলি, কিন্তু উনি যে এইভাবে উনি চলে যাবেন এটা সত্যি কথা ভাবতে পারিনি। কারণ ভেবেছিলাম শি ইজ আ ফাইটার, এবারও উনি ঠিক হয়ে যাবেন, কিন্তু সেটা হলো না। আমার মা যখন চলে গেছিলেন তখন আমি আমি তোমার মার পরিপূর্ণ তো হতে পারবো না, কিন্তু আমরা আছি এবং সবসময় ভাববে যে আমি আছি, একদম চিন্তা করবেন না। সেই দিনের ওই কথাটা আমি সারা জীবন মনে রেখেছি। যখন ওনাকে নিয়ে যেতে হয়েছে মাঝে মধ্যে টাটা সেন্টারে, খুবই কম আমি গেছি, আমার মনে হয়েছে এটা আমার কর্তব্য, কারণ আমার এক মা চলে গেছেন। আমি আজ অব্দি বাংলার সামনে কাঁদিনি, কারণ আমি ওটা করতে পারিনি, জাস্ট পারিনি করতে। কিন্তু আই মিস হার এভরিডে। হয়তো সবসময় ফোন করতে পারতাম না, কিন্তু আমি জানতাম ওখানে নাম্বারটা আছে, ফোন করলেই তো বলবে হ্যাঁ। ভালো থাকেন এবং ওনার আত্মার আমি শান্তি কামনা করি। আর সেজ কাকিমা, ছোট কাকিমা, তোমরাও ভালো থেকো, তোমরা কিন্তু ঠিক থেকো, এইটুকুই আমি বলতে চাই, আর কিছু না। কারণ মন্ডল বাড়ি মানে চারজন, বড় জেঠিমা, মেজ কাকিমা, সেজ কাকিমা, ছোট কাকিমা, এরা এই চারজন ছাড়া মন্ডল বাড়ি অন্ধকার। ছেলেমেয়েরা তো পরে আসছে, সবচেয়ে আগে ওনারা। সেই জন্য প্লিজ তোমরা ভালো থেকো, বারে বারে মাতৃ হারা হতে ভালো লাগে না। নমস্কার। আমার খুব কাছের বলে বোঝাতে পারবো না, এবং পাশাপাশি উনি আমার মায়ের যে পরিপূরক ছিলেন এটা প্রতি মুহূর্তে আমি সেটা মানে বুঝতে পারতাম। আমার মা একটু দূরে থাকে, আমার সবসময় হয়তো আসা যাওয়া হতো, বলবো না। আমি আমার এই বলে বক্তব্য শেষ করছি। মায়ের আত্মার শান্তি কামনা করে আমরা আজকে স্মরণ সভা শেষ করলাম। এবার আমাদের একটু যতটুকু লাঞ্চে অ্যারেঞ্জমেন্ট করেছি, মা খাওয়াতে খুব ভালোবাসতেন,
এবং তার কিছু প্রিয় খাবারও করেছি। সবাই এসে আমরা একসঙ্গে মিলে যোগদান করে থাকি। বিয়োগ আমারে নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায় চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেথে নিও হার ফেলো না আমারে ছড়ায়। ওম নমো নারায়ণায়। 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 ওম নমো নারায়ণায়।